হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে 2024 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 6 ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রার 9 নম্বর সেটের নবাব বাহাদুর ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও, ভিডিওটি একই ক্লাসের বন্ধুদের শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 3, 20, 50, 78%। সঠিক উত্তরটির অপশন ডিতে 78%। দুই দাগে বায়ুর গতিবেগ মাপা হয় ব্যারোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার, অ্যানিমোমিটারের সাহায্যে। সঠিক উত্তরটি হল ডিতে অ্যানিমোমিটারের সাহায্যে। 3 নম্বরে ভারতে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল মার্চ, মে, জুন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। সঠিক উত্তরটি হল অপশন সিতে অক্টোবর, নভেম্বর। 4 নম্বরে বেথুয়া ডহরি একটি সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, অভয়ারণ্য, জাতীয় উদ্যান। সঠিক উত্তরটি হল অপশন সিতে অভয়ারণ্য। 5 দাগে বায়ু শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় পর্ণমোচী উদ্ভিদের, মরু উদ্ভিদের, চিরসবুজ উদ্ভিদের, লবণাম্ব উদ্ভিদের। সঠিক উত্তরটি হল ডিতে লবণাম্ব উদ্ভিদের। 6 নম্বর মিলের উৎপাদন ভালো হয় যে মাটিতে, তা হল পার্বত্য অঞ্চল মাটি, মরু অঞ্চলের মাটি, পলি মাটি, কালো মাটি। সঠিক উত্তরটি হল বিতে মরু অঞ্চলের মাটিতে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 1 দাগে ড্যাশ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ভিনসন ম্যাসিভ। ভিনসন ম্যাসিভ। 2 দাগে গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে প্রবাহিত শুষ্ক উষ্ণ বায়ুর নাম ড্যাশ। উত্তরটি হল লু। 3 দাগে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণভাবে ড্যাশ ভাগে ভাগ করা যায়। উত্তরটি হল 5 ভাগে ভাগ করা যায়। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। উত্তরটি হল 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। 5 নম্বর প্রশ্ন, যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয় সেটি হল ড্যাশ। উত্তরটি হল অভয়ারণ্য। অভয়ারণ্য। 3 দাগে রয়েছে কি নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। 1 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত। মৃত্তিকা সংরক্ষণের জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলি গ্রহণ করা উচিত। 1 নম্বরের প্রসেসর নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। 2 নম্বরে মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। 3 নম্বরে পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। অথবা মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি হলো এই প্রশ্নটির উত্তর হলো 1 নম্বর বৃষ্টিপাতের গিয়ে অনেক সময় প্রবল বৃষ্টি হলে মাটির ক্ষয় বৃদ্ধি পায়। বৃষ্টির জল যখন ঢাল বেয়ে নেমে আসে তখন মাটির জলের সঙ্গে ধুয়ে যায়, যেমন চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাতের জন্য ল্যাটেরাইট মাটির পাহাড়ের ঢাল বেয়ে ধুয়ে যায়। 2 নম্বর পয়েন্টে রাখবে বায়ু প্রবাহ। উদ্ভিদহীন মরু অঞ্চলে তীব্র বায়ু প্রবাহের জন্য বিশাল এলাকা জুড়ে মৃত্তিকা ক্ষয় হয়। এই দুটো কারণ লিখবে। 2 নম্বর প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলির নাম লেখো। উত্তর, আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি হল 1 নম্বরে বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ, বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। 1 নম্বরে রয়েছে কালবৈশাখী কি। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। প্রথমে কালবৈশাখী কি, উত্তর সংখ্যা এপ্রিল মে মাসে অর্থাৎ গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের মাঝে মাঝে বিকেলে বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, একে কালবৈশাখী বলে। নামকরণ মূলত বৈশাখ মাসে এই ঝড় হয় বলে একে কালবৈশাখী বলে। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। উত্তর, করমণ্ডল উপকূলে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। প্রথমবার জুন থেকে সেপ্টেম্বর মাসে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই সময় তামিলনাড়ু উপকূলে বৃষ্টি হয়। দ্বিতীয়বার প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব মৌসুমী বায়ুর একটা অংশ বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রচুর জলীয় বাষ্প নিয়ে এসে করমণ্ডল উপকূলে প্রবেশ করে বলে অক্টোবর নভেম্বর মাসে বৃষ্টি হয়। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো।
ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব পরিসীম, তাই ভারতকে বলা হয় প্রান্তীয় মৌসুমী জলবায়ু দেশ। প্রভাবগুলি হল বৃষ্টিপাত। ভারতের মোট বৃষ্টিপাতের 90% মৌসুমী বায়ুর প্রভাব হয়ে থাকে। এই বায়ুর প্রভাবেই মেঘালয়ের মৌসুমী নামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আবার ভারতের করমণ্ডল উপকূলে মৌসুমী বায়ুর জন্য বর্ষাকালে এবং শীতকালে বছরে দুবার বৃষ্টিপাত হয়। ঋতু পরিবর্তন। মৌসুমী বায়ুর আগমন অর্থাৎ বর্ষাকাল এবং প্রত্যাবর্তন অর্থাৎ শরৎকাল আসার মধ্য দিয়ে ঋতু পরিবর্তন সংঘটিত হয়। 3 নম্বর আর্দ্র গ্রীষ্ম শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালে মৌসুমী বৃষ্টিপাতের জন্য গ্রীষ্মকাল আর্দ্র হয় এবং শীতকালে মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায় না বলে শীতকাল শুষ্ক হয়। উষ্ণতার হ্রাস। গ্রীষ্মের প্রচণ্ড উষ্ণতার দাবদাহের হাত থেকে মৌসুমী বায়ু রক্ষা করে। প্রাকৃতিক দুর্যোগ। অনেক সময় মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়, আবার বৃষ্টিপাত খুব কম হয়, ফলে খরার সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের বর্তমান সমস্যা সম্পর্কে যা জানা লেখো। উত্তর, পৃথিবীর উচ্চতম ও শীতলতম জলহীন মহাদেশ আন্টার্কটিকার বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সবকিছু চরম সংকটে। আন্টার্কটিকার মহাদেশের প্রধান সমস্যাগুলি হল: 1 নম্বর ওজোন স্তর ক্ষয়। বিজ্ঞানী ফারম্যান 1985 সালে আন্টার্কটিকার আকাশে সর্বপ্রথম ওজোন স্তর গ্রহণ লক্ষ্য করেন। ক্লোরিন দূষণজনিত কারণে আন্টার্কটিকার মহাদেশের আকাশে ওজোন স্তরের ঘনত্ব ক্রমশ কমছে। এর ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি সহজে আন্টার্কটিকার ভূপৃষ্ঠে আসছে, যা মহাদেশের সবচেয়ে বড় সংকট। বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন প্রভাবিত আন্টার্কটিকার বড় সমস্যা। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রভাবে আন্টার্কটিকার বরফ গলছে, মহাদেশের আয়তন কমছে এবং এক সংস্থার সমীক্ষায় জানা গেছে বিগত 50 বছরে আন্টার্কটিকার উপদ্বীপের পশ্চিম উপকূল বিশ্বের অন্যতম উষ্ণতা বৃদ্ধিযুক্ত অঞ্চল হিসেবে পরিচিত হয়েছে। এখানে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, যা স্বাভাবিক হার অপেক্ষা 5 গুণ বেশি। ফলে আন্টার্কটিকার আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সবকিছু চরম সমস্যার সম্মুখীন। প্রাণীদের অস্তিত্ব সংকট। বিশ্ব উষ্ণায়নের ফলে পেঙ্গুইন, ক্রিল, সিল ইত্যাদি প্রাণীর ধ্বংসের মুখে। বিগত কয়েক দশক ধরে এখানকার সমুদ্র থেকে ব্যাপক হারে সিল ও তিমি শিকার করার ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্র চরম সংকটে। সব মিলে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এবং জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। 5 নম্বরে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 দাগে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতা তারতম্য অনুসারে 6টি স্তরে ভাগ করা হয়। 1 নম্বরে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলে। বিস্তার। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য। এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে। 2 নম্বরে প্রায় 75% বায়বীয় উপাদান, যেমন জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন গ্যাস এই স্তরে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য, ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। 4 নম্বর বৈশিষ্ট্য, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপজ। 2 নম্বর স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার। ট্রপোপজ থেকে উপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। 2 নম্বর বৈশিষ্ট্য, এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। 3 নম্বর বৈশিষ্ট্য, এখানে মেঘ, বায়ু প্রবাহ, ঝড়, বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্ত মণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। 4 নম্বর বৈশিষ্ট্য, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে। 2 নম্বর, বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব সংক্ষেপে আলোচনা করো। উত্তর, পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসের মাত্রা দ্রুত বৃদ্ধিতে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে স্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বলে। কারণ পরিবেশের অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি দহন, দ্রুত নগরায়ন, বনভূমি বিনাশ, কৃষিক্ষেত্রে অত্যধিক রাসায়নিক সারের ব্যবহার বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি করে। প্রভাব বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। উভয় মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করেছে। বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর ক্রমাগত বিনাশ ঘটছে।